প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককেই অনলাইনের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাসে স্বাগত। যারা যারা এই সুযোগ পেয়েছো অনলাইনে ক্লাস করার মতো, তোমরা চেষ্টা করবে তোমাদের বন্ধুদের যারা বিভিন্ন প্রতিকূলতার জন্য সুযোগ পাচ্ছে না তাদের কাছে যে পড়াগুলো বিভিন্ন স্যারেরা দিচ্ছেন সেগুলো পৌঁছে দেওয়ার। তাহলে কি হবে, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যেভাবে স্কুলে যেতে, যদি দুজন বন্ধু সম্ভব হয় পাশাপাশি মাঝে মোবাইল রেখে দুই দিকে বসলে সেটা একটা মনে হতে পারে যেন একটা ক্লাসরুমের মতো। কিছুটা আমরা কল্পনা করতেই পারি সেটা একটা ক্লাসরুম, সেখানে আমরা বসছি, আমার পাশের বন্ধু আমার পাশে আছে, স্যার সামনে বসে আছেন, স্যারের কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি, ছবি হয়তো দেখতে পাচ্ছি না। এরকম একটা ভাবলে ক্ষতি কী? তো এই যে ভাবনাটা, এই ভাবনাটা তো শুধুমাত্র নিছক ভাবনা নয়, এর মধ্যে বর্তমান যে আমরা ঘরবন্দি, অন্য কোনো উপায় নেই, কাজেই এই ভাবনাটার একটা বিজ্ঞানসম্মত দিক রয়েছে। তাহলে শুধুমাত্র এটা কল্পনা নয়, এর মধ্যে বিজ্ঞানও জড়িয়ে রয়েছে। আর এই যে কল্পনা এবং বিজ্ঞান, এই কল্পনা আর বিজ্ঞানের সংমিশ্রণকেই বলি আমরা কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশান। আমরা আজকে যেটা পড়াশুনো করব সেই রকমই একটা সায়েন্স ফিকশান, একটা গল্প। ক্লাস 9 তোমাদের লেসন 5 বইয়ের 34 নম্বর পৃষ্ঠাতে দেখতে পাবে রয় ব্র্যাডবেরির লেখা বিখ্যাত একটি গল্প, অল সামার ইন এ ডে। আর এই অল সামার ইন এ ডে বলতে গিয়ে যেটা প্রথমেই বলি, যেটা রে ব্র্যাডবেরি যেটা লিখেছেন, তার লেখাটা কল্পনাকে বেশ করেই লেখা, এবং কল্পনা এবং বিজ্ঞানের সুন্দর একটা সংমিশ্রণ। রে ব্র্যাডবেরিকে আমরা বলি ফিকশনাল রাইটার, আমেরিকান ফিকশান রাইটার্স, আমেরিকান ফিকশান রাইটার্স। তিনি অনেক হরর গল্প লিখেছেন, মানে আমরা যেকে বলি ভয়ের যে সমস্ত গল্পগুলো, ভৌতিক কিছু গল্প, ফ্যান্টাসি, এই ধরনেরও কিছু মিস্ট্রি, রহস্যপূর্ণ কিছু লেখা এরকম লিখেছেন। 1920-তে জন্ম, 2012 সালের এরকম একটা জুন মাসে, 5 জুন 2012 5 জুন উনি মারা যান। তার অনেক উল্লেখযোগ্য যে সমস্ত ক্রিয়াকলাপগুলো, কাজগুলো, সেগুলো কখনো কখনো টেলিভিশনের পর্দাতে সিনেমা আকারে বিভিন্ন সময়ই প্রকাশ করা হয়েছে। তারই গল্প আমরা পড়ব, অল সামার ইন এ ডে। এখানে একটা যে গল্প, এই গল্পটা একটা ওই যেহেতু কল্পনার জগৎ, এই নিছক কল্পনার জগৎ নয়, কিন্তু এর মধ্যেও একটা বিজ্ঞানসম্মত দিক রয়েছে। আমাদের টেক্সটটাতে যে গল্পটা রয়েছে, গল্পটা কিন্তু একটা আমাদের এই যে পৃথিবী গ্রহের গল্প নয়, পৃথিবী ছাড়িয়ে অন্য একটি গ্রহ, ভেনাস, শুক্র গ্রহকে তোমরা জানো সবাই যে পৃথিবীর যমজ বোন বলা হয়। অর্থাৎ পৃথিবীর মতোই আকার এবং আয়তন, এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড এবং কিছুটা জলের প্রাধান্য পাওয়া গেছে। তাই বিজ্ঞানসম্মত দৃষ্টিতে ভেবে নেওয়া হয়েছে যে সেখানেও প্রাণের অস্তিত্ব হয়তো অদূর ভবিষ্যতে থাকতে পারে। কখন? আমরা তো সবাই চাই ভালো জগতে থাকতে, ভালোভাবে থাকতে। তো এটা একটা সেরকমই একটা গল্প না। যদি দেখা যায় যে এই যে আমাদের আজকে বর্তমান পরিস্থিতিতে করোনা নিয়ে আমরা সবাই আতঙ্কে আছি, ঘরবন্দি প্রায়, তো হতে পারে এমন সময় যে কখনো মানুষ এরকম একটা হলো যে বা পৃথিবীতে মানুষের সভ্যতারা হারিয়ে গেল। তাহলে যে সমস্ত কিছু সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা স্বভাবতই চাইবেন যে পৃথিবী থেকে অন্য কোথাও, অন্য কোনো গ্রহে যেতে, এবং সেটা শুক্র গ্রহ লেখকের কল্পনায়। এবং সেখানে একটা টেকনোলজি, অনেকটা উন্নত টেকনোলজি আমরা টেক্সটের মধ্যেই পাবো। রকেটে করে পৃথিবী থেকে কিছু মানুষ সেখানে পৌঁছেছে, তারা সেখানে গিয়ে একটা সভ্যতা তৈরি করেছে ভেনাসে গিয়ে,
শুক্র গ্রহে গিয়ে একটা সভ্যতা তৈরি করেছে। এবং সেই সভ্যতা যেহেতু হচ্ছে এখানকার যে সমস্ত মানুষেরা গেছেন ওখানে তাদের ছেলে মেয়েরা একটা স্কুল রুম, একটা স্কুল বানিয়েছেন, সেই স্কুলে তারা পড়াশুনো করছেন। কারণ সভ্যতা টিকতে গেলে তো শিক্ষাও প্রয়োজন, তাই শিক্ষার জন্য একটা স্কুলের প্রয়োজন। স্কুল বানিয়েছেন এবং সেখানেই তারা পড়াশুনো করছেন। আর তারা একটা কল্পনাতে দেখছেন যে পৃথিবীটা পৃথিবী নয়, সূর্য, সেখানে তারা একটা সূর্য সম্পর্কে ধারণা করছে যে শুধু বৃষ্টিই হচ্ছে কন্টিনিউয়াস বৃষ্টি, একটা টরেন্সিয়াল রেইন চলছে। তো তারা সেখান থেকে চাইছে যে পৃথিবী, সূর্যকে তারা দেখবে। এই সূর্যকে দেখার যে একটা বাসনা, একটা যে আকাঙ্ক্ষা, অবশেষে সূর্যকে দেখতে পাওয়া, তারপর আবার যে হতাশ হয়ে যাওয়া, এই সমস্তই হচ্ছে একটা ভাবনা। আমরা যেমন এই আজকে ঘরবন্দি আছি, বর্তমান পরিস্থিতির কথাই ভাবো। আমরা তো চাইবো যে এখান থেকে, চাইছি মনে মনে চাইছি যে এখান থেকে কবে আমরা করোনামুক্ত পৃথিবী আমরা পাবো। এই যে আমাদের উৎকণ্ঠা, এই যে আমাদের আবেগ, এই যে আমাদের একটা কোনো কিছু নতুন দিন দেখার যে অপেক্ষা, এটাই হচ্ছে ছোট ছোট এই আমাদের যে গল্প আজকের অল সামার ইন ডে। এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের মনের যে ইচ্ছে সূর্যকে দেখার যে একটা তীব্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষারই একটা বহিঃপ্রকাশ হয়েছে এই গল্পের মধ্যে। আর গল্পের মূল ভাবনাটা এটাই। তাহলে চলো আমরা টেক্সট শুরু করি। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years। দেখো শুরুতেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার রয়েছে। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ 7 বছর আগে বৃষ্টি শুরু হয়েছিল। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়েও বৃষ্টি হচ্ছে, অর্থাৎ তখনও চলছিল। তাই একেবারে শুরুতে বলেছে, দেখো ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years। তাহলে একটা কনস্ট্যান্ট, অনবরত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নেই, অবিরাম বৃষ্টি। দেখো, থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন। থাউজেন্ডস আপন থাউজেন্ডস। দেখো আমরা থাউজেন্ড মানে জানি হাজার, 5000, 5000, 10,000, 10,000, কিন্তু তখন থাউজেন্ডস হচ্ছে হাজার হাজার, 100, 500, 500, হান্ড্রেডস, শয়ে। ঠিক সেরকমই একটা দেখো, তাহলে থাউজেন্ডস আপন থাউজেন্ডস, হাজার হাজার অফ ডেজ, দিনগুলোর। ফিল্ড মানে ভরে থাকা, পরিপূর্ণ থাকা। ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন। ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এবার দেখো, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বৃষ্টিতে পরিপূর্ণ হাজার হাজার দিনগুলো। তাহলে দিনগুলোর এ প্রান্ত থেকে ও প্রান্ত মানে জানি দিনগুলোর শুরু থেকে শেষ, অর্থাৎ যে দিনগুলো শুরু হয়েছে, দিনের সকাল থেকে সন্ধে সবসময়ই কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। কিংবা এটা অন্যভাবেও ভাবতে পারি যে বৃষ্টি হচ্ছে এই যে জগৎ, এই জগতের যেদিকেই দেখা যাচ্ছে সেদিকেই বৃষ্টি, শুধু জল আর জল, এ প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু জল আর জল। ভাবনাটা আমরা যেভাবেই ভাবতে পারি। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার। তারপরেই বলেছে, দেখো দিনগুলো এবার পরিপূর্ণ, দিনগুলো ছিল পরিপূর্ণ উইথ দ্য গাস অফ ওয়াটার। দেখো গাস অফ ওয়াটার, গাস অফ ওয়াটার মানে আমরা এখানে বলবো জলের তোড়। গাস কথার অর্থ হচ্ছে একটা দমকা কোনো কিছু জিনিস আর কি, কিন্তু এখানে তো আর দমকা নয়। গাস অফ উইন্ড হলে দমকা হাওয়া, কিন্তু গাস অফ ওয়াটার তাহলে জলের যেটা প্রবাহ, জলের যে একটা স্রোত বা জলের যে তোড়, সেই জলের স্রোত বা তোড় বা প্রবাহ হতে দিনগুলো পরিপূর্ণ ছিল। অ্যান্ড এন্ডলেস শাওয়ার, শাওয়ার মানে বৃষ্টি, এন্ডলেস, এন্ড হয় না যা, শেষ হয় না যা, তাহলে অবিরাম বর্ষণ, অবিরাম বৃষ্টিতে। তাহলে অবিরাম বৃষ্টিতে জলের তোড় বা জলের যে স্রোতটা এমন, মানে টিপ টিপ বৃষ্টি স্রোতের মতো বইছে, যেন দিনগুলো ওই স্রোতে বৃষ্টিতেই পরিপূর্ণ। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। দেখো হেভি স্টর্মস,
হিভি স্টর্মস, হিভি স্টর্মস মানে কি? স্টর্ম মানে ঝড়, আর হিভি মানে এখানে ভারর মানে প্রচুর ভারী বা এরকম কিছু। হিভি স্টর্ম মানে ভীষণ রকমের ঝড়। কজড, যার কারণে টাইডাল ওয়েভস, টাইডাল ওয়েভস মানে আমরা সামুদ্রিক জলোচ্ছ্বাস, উত্তাল ঢেউ, টাইডাল ওয়েভস আমরা বলতে হয়। টাইডাল মানে তো জোয়ার থেকে এসছে, জোয়ারের ঢেউ, এখানে আমরা উত্তাল ঢেউ এরকমই বিষয়টা বুঝবো। টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, অর্থাৎ যে দ্বীপের মতো জায়গাটাতে সমুদ্রের জলের এত জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসগুলো ঢেউগুলো দ্বীপের উপর এসে পড়ছে। তাই ভীষণ রকমের ঝড়গুলোর কারণে, ঝড়ের কারণে যে ঢেউ সৃষ্টি হচ্ছে নদীতে, সমুদ্রে, সেই ঢেউগুলো যেন আছড়ে পড়ছে, উঠে আসছে কোথায়? দ্বীপে। আর কি হচ্ছে? এ থাউজেন্ড ফরেস্টস crushed under the rain had grown up 1,000 times to be crushed again. A thousand forests, এটা একটা আমরা তিন নম্বর সংখ্যা ব্যবহার করা হয়েছে। দেখো, এ থাউজেন্ড ফরেস্ট, হাজার হাজার জঙ্গল। এ থাউজেন্ড ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল। এখানে আমরা একে বলি, আমাদের নিয়মে বলা হয় যে হোল ফর দ্য পার্ট, পার্ট ফর দ্য হোল, হোল ফর দ্য পার্ট, এরকম ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি ইন্ডিয়া ওন দ্য টস অ্যান্ড ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট, আমরা প্রায় অনেক সময় শুনি যারা খেলা টেলা দেখি, ভারত টসে জিতলো এবং ব্যাট করতে গেল। ভারত তো আর সবাই গিয়ে টস করতে চায় না, ভারতের সেখানে প্রতিনিধির মধ্য থেকে অর্থাৎ 11 জন, তার মধ্যে একজন যায় ক্যাপ্টেন, তো তাকে আমরা বলি, একটা পুরো সমগ্রকে বোঝানোর জন্য একটা পার্ট ব্যবহার করা হয়, পার্ট ফর দ্য হোল। আবার এখানে হোল ফর দ্য পার্ট, এখানে আমরা এটাই বলছি, যেটা ফরেস্ট বলছে, ফরেস্ট মানে হাজার হাজার জঙ্গল না, হাজার হাজার গাছ জঙ্গল, এরকম এই জিনিসটাকে বোঝানোর জন্য বলছে। দেখো, এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেইন। তো এখানে দেখো, ক্রাস্ট মানে চূর্ণ বিচূর্ণ হওয়া, ভেঙে যাওয়া। এখানে তো আর ভেঙে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এমনটা নয়, তলিয়ে যাওয়া, এরকম একটা সেন্স ব্যবহার করবো। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট, হাজার হাজার জঙ্গল তলিয়ে যাচ্ছে জলের তলায়। হ্যাড গ্রোন আপ, আবার বেড়ে উঠছে, থাউজেন্ড টাইমস টু বি ক্রাস্ট এগেইন, আবারও যেন বেড়ে উঠছে গাছগুলো আবার তলিয়ে যাওয়ার জন্য। দেখো, এ তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ইতিমধ্যে বর্ষাকাল চলছে। তো আমরা জানি যে যদি কন্টিনিউ বৃষ্টি, অর্থাৎ 7 দিন নয়, 7 ঘন্টা নয়, যদি 1-2 দিন 3 দিন বৃষ্টি হয়, দেখি আমাদের যে গাছগুলোর যে বৃদ্ধি বা গ্রোটা একটু বেশি হয়, অর্থাৎ আমাদের স্বাভাবিকের চাইতে একটু বেশি করে গাছগুলো বেড়ে ওঠে। তাহলে এখানে দেখো, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, মানে গাছগুলোও কিন্তু অনেকটা বেশি বেশি করে বাড়ছে। তাই বলছে গাছগুলো, বৃষ্টি হচ্ছে, ডুবে যাচ্ছে, আমরা যদি ধরে নিই যে গাছগুলো আবার মাথা তেলে উঠছে। বন্যা টন্যা যেসব জায়গাগুলোতে হয়, তো সেই সব জায়গাগুলোতে এগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় যে গাছগুলো আবার বেড়ে উঠছে, আবার জলের তলায় তলিয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশান। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এটাই ছিল জীবনের পথ। ওয়ে অফ লাইফ, ওয়ে অফ লাইফ, ওয়ে মানে রাস্তা, লাইফ মানে জীবন। তাহলে এটাই ছিল জীবন, এটাই ছিল জীবনের একটা রাস্তা বা একটা পদ্ধতি। এভাবেই জীবন চলছিল ফর এভার, সব সময়ের জন্য, চিরদিনের জন্য, অন প্ল্যানেট ভেনাস। তখন আমরা এই প্রথম পেলাম যে আমাদের কাল্পনিক জগৎটার কথা বলা হয়েছে, সেই কাল্পনিক জগৎটার, কাল্পনিক জগৎ নয় যদিও, জগৎটা আছে, ভেনাস শুক্র গ্রহ আছে, আমাদের কল্পনাতে যে জগতে বসবাস করছে মানুষ ধরে নেওয়া হচ্ছে, সেইখানকারই এটা কল্পনা করা প্রথম ওয়ার্ডটা পেলাম আমরা, ভেনাস কথাটা। তাহলে এটাই ছিল জীবন, সবসময়ের জন্য শুক্র গ্রহের জীবন। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. Here was located the schoolroom. এবার দেখো, ঠিক যেরকমই বলা হয়েছে, এখন এই জায়গাটাতে, এই যে ভেনাস, এই ভেনাসেই অবস্থিত ছিল দ্য স্কুল রুম। স্কুল রুমের কথা বলা হয়েছে, স্কুলের ঘর, অফ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন। বিলঙ্গিং মানে দখলে থাকা, অধিকারে থাকা, পুরুষ এবং মহিলাদের। তাহলে পুরুষ এবং মহিলাদের। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, আগেই বলেছিলাম, যারা রকেটে করে এসেছিল পৃথিবী থেকে, অর্থাৎ পৃথিবী থেকে যে সমস্ত পুরুষ এবং মহিলারা রকেটে করে ওখানে পৌঁছেছিল ভেনাসে, তাদের যে ছেলে মেয়েরা,
সেই ছেলে মেয়েদের জন্য স্কুল রুম ছিল এইখানেই, অর্থাৎ এই ভেনাস গ্রহে। পৃথিবী থেকে শুক্র গ্রহে গিয়ে সেখানেই বসবাস, যে সভ্যতা তা তৈরি করেছে সেখানের কথাই বলা হয়েছে এখানে। দেখো, তে সেট আপ রেজাল্ট ভার্ব এস্টাবলিশ, মানে প্রতিষ্ঠা করা। তারা প্রতিষ্ঠা করেছিল, তারা মানে কারা? ওই সমস্ত পুরুষ মহিলারা যারা পৃথিবী থেকে গিয়েছিল, ওরাই তৈরি করেছিল সিভিলাইজেশন, একটা সভ্যতা। সভ্যতা কথার অর্থকে আমরা জানি তো, তোমরা মানুষ তার প্রয়োজনে, যেখানে গিয়ে মানুষ তার প্রয়োজনে তার দৈনন্দিন ব্যবহারে লাগে এমন কিছু জিনিসগুলোকে নিয়ে যখন একটা নতুনভাবে কিছুভাবে সাজায়, তখনই তাকে আমরা বলি সভ্যতা। তো তারাও সেভাবে পৃথিবী থেকে গিয়ে শুক্র গ্রহে বসবাসের উপযোগী করে, শুধুমাত্র বসবাস করলে হবে না, বসবাসের সঙ্গে সঙ্গে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন, তারা সেই সমস্তগুলোই করেছিল। তারই একটা পার্ট এই ক্লাসরুম। তো তারা এইরকমই একটা সভ্যতা তৈরি করেছিল ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। আর এই যে জগৎ, এই জগৎটাকে বলছে, দেখো ওয়ার্ল্ড বলছে, রেইনিং ওয়ার্ল্ড। রেইনিং ওয়ার্ল্ড রেফার্স টু দ্য প্ল্যানেট ভেনাস। এখানে রেইনিং ওয়ার্ল্ড বলতে বর্ষণমুখর জগৎ। বর্ষণমুখর জগৎ মানে যে জগৎটার কথা বলা হয়েছে, অর্থাৎ শুক্রের গ্রহের কথা বলা হয়েছে। এই শুক্রের গ্রহেই তারা কি করছে? একটা সভ্যতা তৈরি করেছে। এবার দেখো কথোপকথন চলছে। তাহলে স্কুল রুম, দেখো একটা কনভারসেশন স্টাইলে একটা এসছে, দেখো রেডি 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 মানে আমরা কি জানি? তৈরি। দ্বিতীয়জন যেন রিপ্লাই দিচ্ছে, দেখো রেডি, হ্যাঁ তৈরি। নাও, আবার কেউজন বলছে এখনই, শুন, হ্যাঁ শীঘ্রই। আবার কেউ বলছে, দেখো উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, এটা কি ঘটবে আজ? ঘটবে কি? লুক লুক, দেখো দেখো, সি ফর ইয়োর সেলফ, নিজেই দেখো, নিজেই দেখো। এরপর দেখো, দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম, তাহলে এই যে কথোপকথনটা হচ্ছিল, কথোপকথনটা কোথায় হচ্ছিল? একটা স্কুল রুমে। এই স্কুল রুমে দ্য চিলড্রেন, ছেলে মেয়েরা, ইন দ্য স্কুল রুম, স্কুল রুমে চ্যাটার্ড। চ্যাটার্ড মানে বকবক করা। ছেলে মেয়েদের কথা তো বকবক করাই হয়, তো সেরকমই বকবক করছে যেন। অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। অ্যান্ড প্রেসড মানে আমরা জানি যে ওই চাপাচাপি করা। তো এখানে আমরা যেমন যে এক জায়গায় জড়ো হয়েছিল, হয়তো প্রেসড ঠেলাঠেলি করা। এখানে ঠেলাঠেলি পাশাপাশি না করে হয়তো আমরা বলতে পারি, এভাবে ভাবতে পারি যে জড়ো হয়েছিল এক জায়গাতে, প্রেসড টু ইচ আদার, ঠেলাঠেলিই বলতে পারো, ঠেলাঠেলি করছিল একে অপরকে, লাইক সো মেনি রোজেস। এখানে দেখো চিলড্রেনকে এখানে তুলনা করা হয়েছে, কম্পেয়ার টু রোজেস। রোজের সঙ্গে তুলনা করা হয়েছে, গোলাপের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা একটা উদাহরণ, সিমিলি। তুলনা করা যখন হয়, আমরা এই যে লাইক, অ্যাজ, সো এইগুলো দ্বারা যখন তুলনা করা হয় তখন তাকে আমরা বলি সিমিলি। এখানে ছেলে মেয়েদেরকে তুলনা করা হয়েছে গোলাপের সঙ্গে। গোলাপ ফুল, দেখো গোলাপ ফুল বাগানেগুলো যখন একটা অপরের সঙ্গে যখন নাড়ানাড়ি করতে থাকে, যখন একে অপরের উপর যখন পড়ে বাতাসে, তখন খুব দেখতে সুন্দর লাগে। তো এখানে সেরকম ছেলে মেয়েদের তো গোলাপের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখো ছেলে মেয়েরা ঠেলাঠেলি করছিল এবং সেটা কি খুব সুন্দর মনে হচ্ছিল, গোলাপের মতো। They peered out of the window to look at the hidden sun. They means children. Peered out means উকি দিয়ে দেখা, উকি দিয়ে দেখছিল, of the window, জানালা দিয়ে উকি দিয়ে দেখছিল। to look মানে দেখা, to look দেখতে, at the hidden sun, দেখো হিডেন সান, লুকোনো সূর্য। হিডেন সান, লুকোনো সূর্য, এরকম তো তারা যেহেতু দেখতে পাচ্ছে না, তাদের ইমাজিনেশন, তাদের কল্পনাতে তারা ভাবছে যে সূর্য লুকিয়ে আছে কোথায়। সেই লুকোনো সূর্যকে দেখার জন্য তারা জানালা দিয়ে উকি মারছিল। আর কি হচ্ছিল? ইট রেইন, বৃষ্টি চলছিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছে, তারা কিন্তু উকি দিচ্ছে জানালা দিয়ে লুকোনো সূর্যকে দেখবার জন্য। তারপর দেখো, ইটস স্টপিং, এই থেমে যাচ্ছে, থামছে, ইটস স্টপিং, কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ স্টপিং। তাহলে ইট মিনস রেইন, বৃষ্টি যে হচ্ছিল, এবার বৃষ্টি
থামছে, বলছে ইটস স্টপিং, কেউ যেন বলছে না এই থামছে থামছে। দ্য চিলড্রেন ওয়ের অল 9 years old। এই যে কথাগুলো বলছে ভেনাস গ্রহে পৃথিবী থেকে যাওয়া আসা ছেলে মেয়েগুলো, তারা প্রত্যেকেই কিন্তু প্রায় একই বয়সী, 9 বছর বয়সী। When the sun came out last time 7 years ago they were too young। তাহলে সূর্য শেষবার উঠেছিল কত বছর আগে? 7 বছর আগে। দেখো, when the sun came out, যখন সূর্য বেরিয়েছিল, লাস্ট টাইম শেষের বার, 7 years ago 7 বছর আগে, they were too young, তারা ছিল ভীষণ ছোট। এখানে টু ইয়াং মানে ভীষণ ছোট, তারা তখন ভীষণ ছোট, অর্থাৎ তাদের বয়স তখন কত বছর? 2 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 2 বছরই হবে। তো 9 বছর বয়স এখন, 7 বছর আগে সূর্য উঠেছিল, তখন তাদের বয়স ছিল 2 বছর। তাহলে দেখো, এখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে সূর্য, তাহলে ভেনাস বা শুক্র গ্রহে সূর্য 7 বছর অন্তর দেখা যায়, সূর্যকে 7 বছর অন্তর দেখতে পাওয়া যায় এই ভেনাস গ্রহে। তাই ছেলে মেয়েরা এতক্ষণ ধরে একটা উৎকণ্ঠার মধ্যে ছিল, একটা উদ্গ্রীব চিন্তা ভাবনার মধ্যে ছিল। এই দেখো, ওই যে আগের যে কথাগুলো বললাম, এবার তোমরা মনে করো, ভেবে নাও, এই যে বৃষ্টি থামছে থামছে বলছে, রেডি, আজকে দেখা যাবে তো, মানে সূর্যকে আজ দেখতে পাবে কি না, এই যে একটা আগ্রহ তাদের মধ্যে ছিল, তার স্বভাবতই কারণ 7 বছর তারা সূর্যকে দেখেনি। তাই সূর্যকে দেখবার জন্য তারা সূর্যের গল্প তারা শুনেছে কোথাও, যে সূর্য বলে কিছু জিনিস রয়েছে, তাই তারা এমনটা করে করছে, যেটা আমরা আজকের পরিস্থিতিতে কিন্তু ভালো করেই বুঝতে পারছি। আমরা সবাই কিন্তু আজকে ঘরে বন্দি, আমরা কিন্তু চাইছি যে কবে এই জগৎটা ভালো হবে, কবে আমরা বাইরে বেরোতে পারবো। আমাদের এই যে একটা উৎকণ্ঠা, কবে আমরা প্রায় খোঁজ নিচ্ছি না, কবে কি টিকা টিকা কোনো বেরোলো কিনা, ঔষধ বেরোলো কিনা, এই যে আমাদের একটা উৎকণ্ঠা, এই যে একটা উদ্গ্রীবতা, এর সঙ্গে কিন্তু ভীষণভাবে আজকের দিনে ভীষণ ভীষণ রকমের কিন্তু প্রাসঙ্গিক এই বাচ্চাদের যে মনের যে অবস্থাটাগুলো। দেখো, they could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world। They could not recall, remember, call up, phrasal form জানি। They could not recall, তারা মনে করতে পারছিল না, the sun, সূর্যকে, when it came out for just an hour, যখন এটা বেরিয়ে এসেছিল ঠিক 1 ঘন্টার জন্য। তাহলে আমরা এখান থেকে আরেকটা গ্রুপ এলাম। তাহলে সূর্য ভেনাসে 7 বছর অন্তর দেখতে পাওয়া যায়, এবং সেটা কত দিনের জন্য? 1 ঘন্টার জন্য। দেখো, দে কুড নট রিকল দ্য সান হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইট ফেস, এবং দেখিয়েছিল এর মুখটা টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড। কোথায় দেখিয়েছিল? টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, স্তম্ভিত জগৎ। এখানে স্তম্ভিত জগৎ, থমকে থাকা জগৎ, একটা হকচকি যাওয়া জগৎ, কথার অর্থই হচ্ছে ভেনাস। তাহলে তারা সূর্যকে দেখেছিল 1 ঘন্টার জন্য। তারা মনে করতে পারছে না যে 7 বছর আগে কীভাবে সূর্য 1 ঘন্টার জন্য দেখা দিয়েছিল তার মুখটা। এবারই আমি বলি, দেখো, গল্পের নামটা এতক্ষণ আমি বলিনি এ কারণেই, গল্পের নামটা দেখো, অল সামার ইন এ ডে। এবার দেখো, এরকম কেন একটা নামকরণ করা হলো, অল সামার ইন এ ডে। কথার অর্থ তো বাংলা যদি অর্থটা এমন জানিনি যে অল মানে জানি পুরোটাই, সবটাই, সামার মানে গ্রীষ্মকাল, ইন এ ডে একদিনে, তাহলে একদিনে পুরো গ্রীষ্মকাল, মানে পুরো গ্রীষ্মকালটা একদিন। এরকম হয় কি, একটা কোনো ঋতু, একটা কোনো সিজন একদিনেই তার সমস্ত পরিব্যাপ্তিটা। তো আমরা এখানে গ্রীষ্মকাল, যেহেতু আমাদের আমেরিকান একটা লেখনী, এটা আমেরিকাতে সাধারণত বেশিরভাগ আমরা জানি যে শীতকালেই বেশিরভাগ সময় বিরাজ করে, ওদের কাছে গ্রীষ্মকালটা কিন্তু খুব আরামের, খুব আনন্দের সময় হচ্ছে গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকাল মানে আনন্দ। তাহলে আমরা গ্রীষ্মকালটাকে আনন্দের কথা যদি দেখে নিই, অন্যভাবে আমরা যদি ভাবি, তাহলে কী হবে? অল সামার ইন এ ডে, একদিনে সমস্ত আনন্দ। তাহলে এটা একটা কাল্পনিক জগৎ, যেখানে বাচ্চারা 7 বছর অন্তর একটাই দিন পায়, তাও আবার 1 ঘন্টা। তাহলে তার যে আনন্দ, সেই আনন্দটাই প্রকাশ পাচ্ছে। দেখো, তাই এখানে বলছে, দেখো, ছেলে মেয়েদের এত যে আগ্রহ, এত যে উৎকণ্ঠা সূর্যকে দেখবার জন্য, কারণটা এটাই। আর গল্পের নামটাই কিন্তু সেভাবেই দিয়েছেন লেখক, এই আনন্দটাকে উপস্থাপন করার জন্য। বুঝা গেল? এবার দেখো, আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি, পরের লেসন বলছি, পরের লাইনে যাচ্ছি। অল ডে ইয়েস্টারডে,
দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। তাহলে এই যে সূর্য দেখা দেবে, সূর্য যে আসবে, এই গল্পটা তারা পড়েছিল। কী হবে? গতকাল সারাদিন ধরে দে হ্যাড রেড, তারা পড়েছিল ইন ক্লাসে অ্যাবাউট দ্য সান, সূর্য সম্পর্কে। তাহলে গতকাল সারাদিন ধরে তারা সূর্য সম্পর্কে পড়েছিল। দে লার্ন হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, তারা জেনেছিল, তারা শিখেছিল হাউ, কীভাবে, লাইক এ লেমন, একটা লেবুর মতো, ইট ওয়াজ, এটা ছিল, মানে তারা জেনেছিল বা শিখেছিল কীভাবে সূর্য একটা লেবুর মতো, এবং হাউ হট, কতটা গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট। দে হ্যাড রিটেন, তারা লিখেও ছিল। কী কী লিখেছিল? স্মল স্টোরিজ, ছোটো ছোটো গল্পগুলো, এসেজ প্রবন্ধ, অর পোয়েমস অথবা কবিতা, এগুলোকে নিয়ে দেখেনি, কিন্তু সেই কল্পনা করে তারা গল্প, কবিতা, প্রবন্ধ এরকম কিছুই লিখেছিল। দেখো আমরা পরের দু লাইন ঠিক এরকম একটা কবিতার কথা এখানে উল্লেখ করা হয়েছে। দেখো যে কবিতাটা তারা গতকাল লিখেছিল। দেখো, আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour। এটা কবিতা কেউ একজন লিখেছে, আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার। তোমরা যদি এই কবিতাটা আরেকটা মানে আইসিএসসি বোর্ডগুলোতে দেখবে, সেখানে একটা এই গল্পটা অন্যভাবে লেখা, কবিতার আকারে লেখা আছে। সেখানে মার্গট বলে একটা ক্যারেক্টার রয়েছে, যে পৃথিবী থেকে গিয়েছিল, তার বয়স ছিল 5 বছর। সে পৃথিবী থেকে গিয়েছিল, সে সূর্যকে দেখেছিল কেমন, তারপর সে একদিন যায় ওখানে, ওই ভেনাসে যায়। অর্থাৎ 5 বছর বয়স যখন ছিল, সে তখন পৃথিবী থেকে গিয়েছিল, এবং ওখানে গিয়ে তার বয়স 9 বছর, 4 বছর, সে 4 বছর পৃথিবীকে দেখতে পায়নি। তো সেই এরকম একটা কবিতা মানে লিখেছিল সে সূর্যকে নিয়ে। এটা যাই হোক সেখানে আছে। তো আমরা এখানেই দেখি এই টেক্সট অনুযায়ী, আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্য একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা ব্লুম মানে কি, প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে, ফর জাস্ট 1 hour, কখন ফুটে ওঠে? ঠিক 1 ঘন্টার জন্য। তাহলে সূর্যকে একটা ফুলের সঙ্গে কল্পনা করা হয়েছে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, এখানে সূর্যকে ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। এটাকে বলা আমরা মেটাফোর, যেমন সিমিলি বলেছিলাম তুলনা, স্পষ্ট তুলনা, এখানে অস্পষ্টভাবে সূর্যকে ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। তো যাই হোক, আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, সূর্য একটা ফুল, দ্যাট ব্লুমস, ব্লুমস মানে প্রস্ফুটিত হওয়া, তাহলে যে ফুলটা ফোটে 1 ঘন্টার জন্য, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে। তাহলে এই যে গল্পটা তারা কবিতাটা লিখেছিল, এটা ছিল গতকাল। তাহলে দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে, আজকে, অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, আর আজকে ঠিক এই মুহূর্তে দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। স্ল্যাকেনিং কথার অর্থ আমরা স্ল্যাকেন মানে জানি যে ঢিলে হওয়া, আলগা হয়ে যাওয়া। আর এখানে স্ল্যাকেনিং মানে কিন্তু ঢিলে হওয়া বা আলগা হয়ে যাওয়া নয়, থেমে আসা, একটু কমে যাচ্ছে এরকম বিষয়টা আর কি, স্ল্যাকেনিং। তাহলে দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টি কমছিল, থেমে থেমে আসছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, ছেলেমেয়েরা জড়ো হয়েছিল, গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, অ্যাট দ্য গ্রেট, গ্রেট মানে এখানে মহান না, বড়, থিক মানে পুরু, উইন্ডোজ, উইন্ডো জানালা। তাহলে তারা সবাই এখানে, ওই যে আমি আগে বলেছিলাম যে যে প্রেসড, ঠাসাঠাসি হওয়া, সেটাকে আমরা বুঝতে পারবো, সবাই একসঙ্গে জড়ো হয়েছিল, ঠাসাঠাসি হয়েছিল, এই যে বড় মানে ঘন জানালাগুলো দিয়ে তারা দেখছিল, কারণ বৃষ্টি হচ্ছে তো, তাই জানালাগুলো একটু ঘন করা ছিল নিশ্চয়ই, গ্রেট উইন্ডোজ। এবার দেখো একজন বলছে, দেখো, হোয়ার ইজ আওয়ার টিচার, তাহলে হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? সি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন, তিনি আসবেন। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, আবার কেউ বলছে সি মাস্ট হারি, তাকে তাড়াতাড়ি করতে হবে তো, অথবা তিনি মিস করবেন, মানে মিস করবেন মানে তিনি এটাকে দেখতে পাবেন না। সি উইল মিস ইট, কারণ তারাও জানে যে সূর্য 1 ঘন্টার জন্য শুধুমাত্র থাকবে, তাহলে 1 ঘন্টার মধ্যে যদি না আসেন তিনি, তাহলে কিন্তু তিনিও মিস করবেন। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, স্টিল মোর আরও, তাহলে বৃষ্টি স্ল্যাকেন মানে কমে আসা, তাহলে বৃষ্টি আরও কমে আসছিল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, ছেলেমেয়েরা ছিল আগ্রহী, উৎসুক, কৌতূহলী, ইগার কৌতূহল, আগ্রহ। তো ছেলেমেয়েরা ভীষণ রকমের আগ্রহী ছিল
টু সি দ্য সান, টু সি, সি মানে দেখা, টু সি দেখতে, দ্য সান সূর্যকে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, তারা ছিল শুক্র গ্রহে। দে হ্যাড বিন অন ভেনাস, তাহলে দীর্ঘদিন ধরে রয়েছে। তোমরা ক্লাস খুব ছোটোবেলায় পড়েছো পুসি ক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন, ছিল না হোয়ার হ্যাভ ইউ বিন, স্টে থাকা। তাহলে দে হ্যাড বিন মানে ছিল অন ভেনাস, ভেনাসে অল দেয়ার লাইভস, তাদের সারা জীবন। সেই যে ছোট্ট জীবন, 9 বছরের শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু এখানেই রয়েছে, এই পৃথিবীতে, এই গ্রহেই রয়েছে। তাই তারা সূর্যকে দেখার জন্য খুবই উদ্গ্রীব ছিল। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, আগেই বলেছি তারা ছিল 7 বছর বয়স যখন তারা সূর্যকে শেষ বারের মতো দেখেছিল। They had long since forgotten the color and the heat of how it really was. They had long since forgotten. They had forgotten. আমরা ভাবতেই পারি they had forgotten মানে ভুলে যাও। তাহলে long since দীর্ঘদিন থেকে, since মানে থেকে, long মানে দীর্ঘ, তাহলে they had long since, তারা forgotten, তারা দীর্ঘদিন থেকে ভুলে গিয়েছিল the color and the heat of how it really was. The color রং, and the heat এবং উত্তাপ of how it really was, এটা প্রকৃতপক্ষে কতটা উত্তপ্ত ছিল, এর রং কী রকম ছিল, তাপ কী রকম ছিল, সবটাই তারা ভুলে গিয়েছিল। 2 বছর ছোটো ছেলে, আমাদের 2 বছরের সময় কিছু মনে থাকে কি? তাদের মনে থাকবে কি করে? সব কিছুই ভুলে গিয়েছিল। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. They played in the echoing tunnels. Echo মানে প্রতিধ্বনি। তোমরা যদি কখনো কোনো সুড়ঙ্গের নিচ দিয়ে যাও, মানে সুড়ঙ্গ মানে উপরটাতে ঢাকা থাকে, নিচটা ফাঁকা জায়গায়, আমরা সুড়ঙ্গ বলি, তো সেখানে দেখবে কথা প্রতিধ্বনিত হয়। তো তারা খেলছিল এই ইকোয়িং টানেলস, এই প্রতিধ্বনিত সুড়ঙ্গেই, অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, শহর, কোথায়? মাটির তলায় শহর। তাহলে এই মাটির তলায় শহরটা মানুষ তার প্রয়োজনে বানিয়েছে। আমি বলেছিলাম যে প্রত্যেক মানুষই চায় আরামে থাকতে। পৃথিবী থেকে গিয়েছে শুক্র গ্রহে, পৃথিবীতে ধরে নিই আমরা যে বসবাসের অনুপযোগী, বা সেখানে গিয়েছে অন্য কোনো সভ্যতা তৈরি করার জন্য, কিন্তু এভাবে বৃষ্টি তো নিশ্চয়ই সুখের নয়। তাই তারা কি করেছে? তাদের মতো করে একটা সভ্যতাকে তৈরি করতে চেয়েছে, অর্থাৎ প্রকৃতিকে নিজেদের অনুকূলে আনার জন্য চেষ্টা করেছে। এবং তাই তারা যেহেতু বৃষ্টি চারদিকে, তারা কী করেছে? আন্ডারগ্রাউন্ডে মাটির তলায় একটা শহর বানিয়েছে। এবং সেখানে যেহেতু মাটির তলায় শহর, মানে উপরে একটা সাধারণত ঢাকা দেওয়া আছে, তাই সেখানে প্রতিধ্বনিত হয় ওই সুড়ঙ্গগুলোতে, এবং তারা ওখানেই খেলাধুলো করতো। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, আর তারা তাদের যে গানগুলো গাইতো ছেলেমেয়েরা, গানগুলো ছিল গ্রীষ্মের, সামার গ্রীষ্মকালের, অ্যান্ড দ্য সান এবং রোদ্দুরের বা সূর্যের, সূর্যকে নিয়ে গান, গ্রীষ্মকে নিয়ে গান, যেগুলো তাদের ফ্যান্টাসি, যেগুলো তাদের কল্পনা, সেই কল্পনাকে নিয়েই তারা গানগুলো গাইতো। দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেল। It was as if a hurricane had lost its sound. It was, এটা ছিল, as if, যেন a hurricane had lost its sound. হারিকেন, দেখো একটা সাউন্ড ইফেক্ট আমরা পাচ্ছি। এর আগে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির শব্দের আগে এমন একটা শব্দ, কনস্ট্যান্ট টরেন্সিয়াল রেইন, আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কোনোভাবেই থামছে না, এটা কনস্ট্যান্ট চলছে, এটা এরকম একটা বৃষ্টি যেহেতু হচ্ছিল, সেই বৃষ্টির যেন একটা হারিকেন একটা সামুদ্রিক ঝঞ্ঝা, সামুদ্রিক ঝড়, সেই ঝড় যেন তার গতি হারিয়ে, বাতাস যেমন হয় না একটা সমস্ত শব্দ করে, তো বাতাস যখন হঠাৎ করে থেমে যায় তেমন যেমনটা হয় আর কি। There were no motions or tremor but peace. There were no motions, ছিল না কোনো গতি, or tremor means কম্পন, কাঁপুনি, কোনো গতি ছিল না, কোনো কাঁপুনি ছিল না, but peace, শুধুমাত্র শান্তি ছিল। The world grounded to a stand still. The world grounded, জগৎরা যেন স্থিমিত ছিল, to a stand still মানে স্থির থাকা, নিশ্চল। এই জগৎটা যেন নিশ্চল একদম বা স্থির হয়ে গেল। কোন জগৎ? এই যে শুক্র গ্রহের জগৎ, ভেনাসের জগৎ, এই কথাই কি বলা হয়েছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স
নীরবতা ছিল এতটাই প্রকাণ্ড, ইমেন্স মানে প্রচুর, তাহলে এতটাই গভীর, ওয়ান উড ফিল, একজন অনুভব করতে পারত, অ্যাজ ইফ, যেন দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। স্টাফড কথার অর্থ হচ্ছে যেটা একটা, যেন আমরা যাকে বলি যে কানে তালা পড়ে যাওয়া, মানে কোনো কিছু স্টাফড মানে ঠাকাতে যে গুঁজিয়ে থাকা, আমরা ধরি যে কানে তালা মারার মতো অবস্থা আর কি, তালা পড়ে যাওয়া এরকম একটা বিষয়। নীরবতাটা এমন ছিল। কীরকম তোমরা এটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারবে যদি কখনো তোমরা বেড়াতে যাও, অর্থাৎ পাহাড়ে যে সমস্ত ট্যুরগুলো হয়, স্কুল থেকে তো আমাদের ট্যুরগুলো হয়, তো সেখানে যদি দেখবে যখন আমরা গাড়ি নিয়ে উপরের দিকে উঠছি, অত উপরের দিকে উঠতে থাকছি, দার্জিলিং সিকিম টিকিম গেলে দেখতে পাবে, ততই কিন্তু মনে হয় যেন কানের যেন আমাদের কিছু শুনতে পাচ্ছে না কিছু সময়ের জন্য, তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এখানে দেখো ঠিক একই রকমই যে নীরবতাটা কেন ওখানে হচ্ছে না, নীরবতা ওখানে নেই, ওখানে অন্য কারণে হচ্ছে যদিও। তো এখানে কি হচ্ছে যে নীরবতাটা এমন, তাদের জন্য নিজেদের কানকে কী হলো, কানে কিছু শুনতে পাচ্ছি না নাকি, এরকম একটা যেন বিষয় হচ্ছে। দেখো, দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চা ছেলে মেয়েরা তো তাই কী করছে, কানে শুনছে, আমরা কানে না শুনতে গেলে কানের হাত আঙুল দিই, তো তো ওরাও কী করছে, তাদের কানের মধ্যে হাতগুলোকে, হাত মানে এখানে আঙুলগুলোকেই বলবো, যে আঙুলগুলোকে কানের মধ্যে বা হাতগুলোকে কানের মধ্যে দিয়ে দেখছে যে শুনতে পাচ্ছে কি না। দে স্টুড অ্যাপার্ট, দেখো তারা এতক্ষণ একটা প্রেস ছিল, ঠাসাঠাসি অবস্থায় ছিল, একেবারে একে অপরের সঙ্গে প্রায় ছিল। এই প্রথম তারা কী করলো, তারা দাঁড়ালো আলগা হয়ে, অ্যাপার্ট, অ্যাপার্ট মানে একটু দূরে, তারা স্টুড অ্যাপার্ট, তারা সরে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, দেখো দাঁড়ার কাছে ছিল একেবারে সরে দাঁড়ালো। তারপর দেখো দরজাটাকে বলছে স্লিড ব্যাক, মানে পেছনে, আমরা জানি না দরজা যখন খুলতে হয়, কোনো দরজা একটা বাইরে দিয়ে খোলা হয়, ভেতর দিকে যখন খোলা হয়, তাহলে এই দরজাটা ভেতর দিকে খোলা হবে বলে তারা পিছ হচ্ছে এবং সরে দাঁড়িয়েছে, এবং সেখানে কি করেছে, জানলাটা, সরি দ্য ডোর, দরজাটা স্লিড ব্যাক, পেছন দিয়ে পিছলে গেল আর কি, স্লিড মানে যদিও পিছলে যাও, এখানে স্লিড ব্যাক মানে পেছন দিয়ে সরে গিয়ে খুললো দরজাটা। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, দ্য স্মেল মানে গন্ধ, নীরবতার গন্ধ, ওয়েটিং ওয়ার্ল্ড, যে জগৎটার জন্য তারা অপেক্ষা ছিল, সেই অপেক্ষমান জগৎরা তাদের সামনে এলো। তাহলে এই নীরবতার গন্ধ, এই অপেক্ষমান জগতের গন্ধ তারা অনুভব করলো। এটা একটা অন্য রকমের একটা চিন্তা ভাবনা, একটা মানে আমরা আমাদের যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে, ইন্দ্রিয়গুলো ছাড়াও আর যে ইন্দ্রিয় আমরা যাকে বলি, সেই ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে হয়। তোমরা আরও বড় হলে জীবনানন্দ দাশের যে সমস্ত কবিতাগুলো পড়বে, সেই কবিতাগুলোর মধ্যে কিন্তু এরকম একটা ভাবনা তোমরা পাবে। সেখানে জাস্ট এরকম বলছে, দেখো তোমরা কিছু কবিতা রয়েছে, রৌদ্রি ডানার গন্ধে মুছে ফেলে চিল, ডানার আবার গন্ধ, চিলের আবার ডানার গন্ধ কীরকম থাকবে, এরকম অনেকগুলো বিষয় রয়েছে। দেখো, কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় ভরে গিয়েছে ভোরের বেলা, তাহলে সকালবেলাটার আলোটাকে প্রকাশ করার জন্য কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয়, এরকমের অনেক রূপক ব্যবহার করা হয়, রিয়েলিজম কনসেপ্টে ব্যবহার করা হয়। তোমরা জীবনানন্দ দাশের বাংলায় কবিতাগুলোর মধ্যেও পাবে এরকম কিছু ব্যাপার। এখানেও দেখো একটা বলছে নীরবতার গন্ধ, মানে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা অনুভূতি, ভালোবাসা রয়েছে। তো এরকমই একটা নীরব পৃথিবীর একটা গন্ধ রয়েছে। দেখো, দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড, অপেক্ষমান জগৎ, যে জগৎটার জন্য ছেলেমেয়েরা অপেক্ষায় ছিল, সেই অপেক্ষমান জগৎরা, সেই নীরবতার যে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি থেকে একটা নীরব থাকা কিছু সময়ের জন্য, সেই জগৎরা তাদের কাছে এলো। কখন? ধরে নিতে পারি যখন, when the sun came out, যখন সূর্য বেরোলো। তাহলে সূর্য যে লুকোনো ছিল বাচ্চা ছেলেদের কল্পনাতে, লুকোনো হিডেন প্লেস, সেই হিডেন প্লেস থেকে যখন সূর্য বেরোলো, তখন তাদের সামনে একটা নীরব, একটা শান্তির জগৎ, অপেক্ষমান জগৎ, যেখানে কোনো গতি নেই, কোনো কম্পন নেই, একটা শান্তি বিরাজ করছে, সেরকমই একটা জগৎ তাদের কাছে দেখা দিল। তাহলে দ্য সান কেম আউট, ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ। তাহলে সূর্যকে কি বলছে, ওরা আগে জানতো না সূর্যের রং কেমন আকার, এবার ওরা জানতে পারছে। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, ফ্লেম মানে আমরা জানি জ্বলন্ত শিখা, তো এখানে ফ্লেমিং ব্রোঞ্জ একটা উজ্জ্বল একটা ধাতু, তো এখানে ফ্লেমিং ব্রোঞ্জ জ্বলন্ত একটা ব্রোঞ্জের মতো একটা যেন ধাতু মনে হচ্ছে। দেখো,
অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল অনেকটা বড়। তাদের যে কল্পনা ছিল সূর্য ওই যে লাইক লেমন বলেছিল না প্রথমে, তো লেমন থেকে তাদের মনের মধ্যে এলো যে না, সূর্য তারা যখন দেখলো, চোখে চাক্ষুষ দেখলো, তারা দেখলো যে এটা অনেকটা উত্তপ্ত, কালারটা খুবই ফ্লেমিং, যেন জল করছে, যেন উজ্জ্বল একটা ব্রোঞ্জের মতো, এবং ভীষণ বড়, সূর্যটা ভীষণ বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। তারা তো স্কাইও দেখতে পায়নি এর আগে, শুধু বৃষ্টি হচ্ছে, এবার আকাশ দেখছে, দেখো স্কাই আকাশ, অ্যারাউন্ড ইট এর চারদিকে ওয়াজ ব্লেজিং ব্লু। ব্লেজিংটাও একই রকম, দেখো ফ্লেমিংয়ের মতোই প্রায় নিয়ারেস্ট। ব্লেজিং মানে এটা খুবই উজ্জ্বল, এটা প্রজ্বলিত, ব্লেজিং। ব্লু মানে নীল, এখানে উজ্জ্বল বা প্রজ্বলিত এরকম কথা হতো যে ভীষণ রকমের উজ্জ্বল একটা নীল রঙের আর কি। তাহলে তাদের যে সূর্যের উপরের যে আকাশটা কিন্তু ভীষণ রকমের খুবই উজ্জ্বল একটা নীল রঙের। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট। আর জঙ্গলটা, ওই যে জঙ্গলগুলো যেগুলো অনেকবার জন্মেছে, হাজারবার জঙ্গল হয়েছে, আবার জলের তলায় ডুবে গেছে, সেই যে জঙ্গলগুলো বার্নড উইথ সানলাইট। বার্নড মানে পুড়ে যাওয়া, তো আর সূর্যের জলে তো পুড়ে যাবে না, মানে প্রচুর যখন রোদ লাগে আমরা বলি গায়ে ছ্যাঁকা লাগছে, তো এরকমই একটা বার্নড মানে এখানে এটা পুড়ে যাওয়াটা এরকম না, মানে খুবই উজ্জ্বলভাবে যাকে আমাদের এরকম একটা সিচুয়েশান আর কি। উইথ সানলাইট, তাহলে সূর্যের আলোতে, সানলাইট লাইট ফ্রম সান, তাহলে সূর্যের আলোতে জঙ্গলগুলো যেন আগুন লেগে যাচ্ছে, যেন পুড়ে যাচ্ছে, মানে এতটাই উত্তাপ সূর্যের পাওয়া যাচ্ছে। দেখো, দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইন্টু দ্য সামার টাইম। দ্য চিলড্রেন, আর এটা তো প্রকৃতিতে হলো, পৃথিবীটাতে সরি শুক্র গ্রহের চারপাশটা এরকমই হলো, জঙ্গলগুলো উত্তাপ লাগলো, আর ছেলেমেয়েরা কী করছে, চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল মানে আমরা জানি একটা মন্ত্র শক্তি, কোনো মোহ, এরকম বিষয়টাকে আমরা স্পেল বলি, একটা সম্মোহনী কোনো শক্তি। তো সেরকমই একটা যেন স্পেলের মধ্যে একটা ঘোর, আমরা যাকে বলি একটা ঘোরের মধ্যে থাকা। তো ছেলেমেয়েরাও সেই যে একটা তাদের যে ঘোর ছিল, তাদের যে একটা সম্মোহিনী শক্তির মধ্যে তারা যে ডুবে ছিল, একটা মোহর মধ্যে যে ছিল তারা, সেখান থেকে তারা যেন ছাড় পেল, রিলিজড, মুক্ত হলো। রাস্ট আউট, রাস মানে ধেয়ে আসা, ছুটে যাওয়া, ওরা কী করলো, ছুটলো, বেরিয়ে এলো। ইয়েল মানে চিৎকার করা, ইয়েল চিৎকার করে, এখানে বিলাপ করে চিৎকার করতে ছুটতে তারা ওই মোহটা থেকে, মানে কী হলো, হঠাৎ হকচকিয়েছিল, সেখান থেকে তারা বেরোলো, মানে কিন্তু ওই যে জায়গাটা ছিল, যে জায়গাটা মনের মধ্যে যে একটা যে চিন্তাভাবনা ছিল, সেখান থেকে তারা বেরোতে পারলো এতক্ষণে। ওই যে কানের হাত চাপা দিয়ে রাখছিল যে কী হচ্ছে না হচ্ছে, এবার যখন সূর্যের আলো দেখা দিল এরকম করে, তারা কিন্তু বেরোলো ইন্টু দ্য সামার টাইম। কোথায় বেরোলো, এই গ্রীষ্মের সময়ে, ইন্টু দ্য সামার টাইম, গ্রীষ্মের সময়ে বেরোলো। ঠিক আছে, আজকে আপাতত এই পর্যন্তই, বাকি ক্লাস পরে আবার কখনো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ওকে, থ্যাংক ইউ।